বিসমিল্লাহির রহমানির রহিম। সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। এখন আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম অধ্যায়ের অবশিষ্ট অংশটুকু ক্লাস নেব। তো আজকে আমাদের আলোচনার বিষয় তাপমাত্রার স্কেলের সম্পর্ক এবং পরবর্তী অংশ। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করবে, আমি নবম অধ্যায়ের সপ্তম শ্রেণীর নবম অধ্যায় বিজ্ঞান বিষয়ে 93 পৃষ্ঠা থেকে রিডিং পড়ব এবং বুঝিয়ে দেব। তোমরা খেয়াল করো, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক আমরা পড়ব। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা জানা থাকলে আমরা তাকে ফারেনহাইট স্কেলে রূপান্তরিত করতে পারি, আবার উল্টোটাও করা যায়। এর জন্য আমাদের একটি সমীকরণ জানতে হবে। সমীকরণটি হলো C/5 = F-32/9। এবার একটি উদাহরণ দেখা যাক। তোমরা খেয়াল করবে, এখানে একটি ফর্মুলা দেওয়া আছে। এটি হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক সূত্র। এই সূত্রের মধ্যে C মানে সেলসিয়াস স্কেলের পাঠকে বোঝানো হয়েছে, F মানে ফারেনহাইট স্কেলের পাঠকে বোঝানো হয়েছে। আমাদের যদি এই C বা F এর যে কোনো একটি যদি জানা থাকে, তাহলে সেটির মান যদি আমরা এই সমীকরণের বসিয়ে দিই, তাহলে অন্য মানটি পাওয়া যাবে। যেমন মনে করো, আমাদের সেলসিয়াস স্কেলের পার্ট C যদি জানা থাকে, তা আমরা যদি C এর মান এখানে বসিয়ে দিই, তাহলে আমরা ক্যালকুলেশন করে F এর মানটা বের করতে পারবো। আবার মনে করো, আমাদের যদি C জানা নেই, যদি F জানা থাকে, তাহলে F এর মানটা যদি আমরা সমীকরণের ডান পক্ষে F এর জায়গায় বসিয়ে দিই, তাহলে যদি আমরা ক্যালকুলেশন করে আমরা কিন্তু C এর মান বের করতে পারবো। তো এটি একটি সম্পর্ক সূত্র সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যেকার। আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে যে কোনো একটি পার্ট জানা থাকলে আমরা যদি এখানে তার মানটা বসিয়ে দিই, তাহলে আমরা অন্য স্কেলের মানটি পেয়ে যাব। খুবই সহজ ব্যাপার। এখানে C হলো সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, F হচ্ছে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা। উদাহরণ, বাংলাদেশ ক্রিকেট দলের একজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল। সেখানকার ডাক্তার তার গায়ের তাপমাত্রা মেপে বলল তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে ওই খেলোয়াড়ের তাপমাত্রা কত? তো এখানে আমরা অঙ্কটি করব। তোমরা খেয়াল করবে, আমরা বের করছি তো এখানে তোমরা সম্পর্ক সূত্রটি দেখতে পাচ্ছ। এটি হলো সূত্র C/5 = F-32/9। তো এখানে আমাদের C এর মান জানা আছে 38। সুতরাং এখানে C এর জায়গাতে যদি আমরা 38 বসিয়ে দিই, F জানা নেই, F আমরা বের করব। তো 38/5 = F-32/9। তো এখানে আমরা এই লাইন থেকে কীভাবে পাবো? আমরা হচ্ছে 5 দিয়ে F-32 গুণ হবে, এটা আড়াআড়ি গুণ। বাম পক্ষের হর দিয়ে ডান পক্ষের লবকে গুণ, বাম পক্ষের লব দিয়ে ডান পক্ষের হরকে গুণ, এভাবে গুণ হয়, এটাকে বলা হয় আড়াআড়ি গুণ। তো 5 দিয়ে আমরা F-32কে গুণ হবে, আর 38 × 9 হবে ডান পক্ষে। তো 38 এবং 9 যদি গুণ করি আমরা, তাহলে 342 হয়। তো 342 এপাশে হলো, আর এই 5টা আসলো বাম পক্ষে যে 5টা ছিল এটা গুণ, এটা ডান পক্ষে আনলে এটা ডিভিশন হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে 342কে 5 দিয়ে ভাগ করলে হয় 68.4। আর বাম পক্ষে কিন্তু -32 ছিল, -32কে যদি আমরা ডান পক্ষে নিয়ে আসি, সেটা +32 হয়ে যাবে। তো +32 যদি হয়ে যায়, তাহলে আমরা এটা যোগ করলে কত হবে? 100.4। তার মানে হচ্ছে ফারেনহাইট স্কেলে ওই খেলোয়াড়ের তাপমাত্রা হবে কত? 100.4। তো এভাবে আমরা যে কোনো একটি তাপমাত্রা জানা থাকলে আমরা অপর স্কেলের তাপমাত্রা বের করতে পারবো এই সমীকরণের মাধ্যমে। এভাবে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। তো তোমাদের একটা কাজের জন্য তোমাদের একটা কাজ দেওয়া আছে। কাজটি হচ্ছে, তোমাদের শ্রেণীকক্ষে 5 জন শিক্ষার্থী নিবে। 5 জন শিক্ষার্থী নিয়ে তাদের সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা তোমরা থার্মোমিটার দিয়ে কালেক্ট করে নেবে। কালেক্ট করে নিয়ে এখানে বসাবে।
বসানোর পরে আমরা এইভাবে এই সেলসিয়াস স্কেলের সি এর মান যদি আমরা বসিয়ে দিই উপরের অঙ্কের মাধ্যমে, উপরের অঙ্ক যেভাবে আমরা করেছি ওই অঙ্কের মাধ্যমে আমরা যদি এখানে সেলসিয়াস স্কেলে পাঠকে ব্যবহার করি তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কিন্তু আমরা পেয়ে যাব। অথবা আমরা যদি এই কাজটা অন্যভাবে করতে পারি যে ফারেনহাইট স্কেলের 5 জন শিক্ষার্থী বা 2 জন শিক্ষার্থী, এখানে 2 জন শিক্ষার্থী দেওয়া আছে, তো আমরা যদি 2 জন শিক্ষার্থীর যদি গায়ের তাপমাত্রা ফারেনহাইট স্কেল দিয়ে মেপে এটা যদি বের করি, তো উপরের সূত্রটিকে যদি আমরা ব্যবহার করি, এফ এর মান যদি দুটি বসিয়ে দিলে আমরা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কত সেটা কিন্তু বের করতে পারবো। এভাবে একটি স্কেলের তাপমাত্রা জানা থাকলে আমরা কিন্তু পরবর্তী অন্য স্কেলের তাপমাত্রা বের করে ফেলতে পারবো। তো শিক্ষার্থীরা, পরবর্তীতে আমাদের এখানে তোমরা খেয়াল করো যে আমাদের একটি পরীক্ষা আছে, অর্থাৎ প্রত্যেকটা পদার্থ কিন্তু তাপে প্রসারিত হয়। এটা কিন্তু আমরা জানি যে তাপ পেলে কঠিন, তরল, বায়বীয় সকল পদার্থই কিন্তু প্রসারিত হয়। তবে প্রসারণের ক্ষেত্রে কঠিন পদার্থের প্রসারণটি সবচেয়ে নিম্ন, অতঃপর তরল পদার্থের প্রসারণ, অতঃপর বায়বীয় পদার্থের প্রসারণ। তো প্রসারণের দিক দিয়ে কঠিন পদার্থের প্রসারণ সবচেয়ে কম, তারপরে হচ্ছে তোমার তরল পদার্থ এবং তারপরে হচ্ছে বায়বীয় পদার্থ। তো এখানে আমরা তাপে কঠিন পদার্থ যে প্রসারিত হয় এটা একটা পরীক্ষা এখানে দেওয়া আছে। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, বক্সে একটা পরীক্ষা বর্ণনা করা আছে। তো এটি আমরা পড়ব। তো তাপের প্রভাবে পদার্থের প্রসারণ। তাপ প্রয়োগ করলে অধিকাংশ পদার্থের আয়তন বাড়ে, কঠিন পদার্থ খুব অল্প পরিমাণ বাড়ে। বেশিরভাগ তরল পদার্থ তাপ দিলে খুব বেশি প্রসারিত হয় না, তবে বায়বীয় পদার্থকে তাপ দিলে তা অনেকটা প্রসারিত হয়, মানে অনেক বেশি প্রসারণ হয়। বায়বীয় পদার্থের প্রসারণ তাপের ফলে সবচাইতে বেশি হয়। তো এখানে আমরা কঠিন পদার্থের প্রসারণটি আলোচনা করব তাপে। তো এখানে দেখতে পাচ্ছ একটি স্ট্যান্ড আছে। আমরা প্রথমে একটি পড়ব যে কঠিন পদার্থের প্রসারণ। প্রয়োজনীয় উপকরণ আমাদের কি লাগবে? পিতলের তৈরি একটি বল লাগবে, রিং লাগবে, মোমবাতি লাগবে, দিয়াশলাই লাগবে, চিমটা ও স্ট্যান্ড লাগবে। পিতলের একটি বল ও রিং এমনভাবে তৈরি করা হয় যাতে বলটি কোনো রকমে রিংয়ের ভিতর দিয়ে চলে যায়। চিত্রের মতো করে স্ট্যান্ডে রিং ও বল যুক্ত করতে হবে। চিত্রের মতো করে স্ট্যান্ড, রিং ও বল যুক্ত করতে হবে। এবার বলটি স্বাভাবিক অবস্থায় রিংয়ের ভেতর দিয়ে নিয়ে যেতে চেষ্টা করো। দেখবে বলটি রিংয়ের ভিতর দিয়ে চলে গেছে। এবার বলটি বের করে নিয়ে আসো। মোমবাতি জ্বালিয়ে বলটিকে গরম করো। সাবধানে চিমটা দিয়ে উত্তপ্ত বলটিকে রিংয়ের ভিতরে নেওয়ার চেষ্টা করো। বলটি কি রিংয়ের ভিতর দিয়ে চলে যাচ্ছে? যাচ্ছে না, আটকে গেছে। সতর্কতা: উত্তপ্ত সরু বস্তু নিয়ে কাজ করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। তো এখানে যে পরীক্ষাটি আছে আমরা যদি খেয়াল করি এখানে আমাদের কি কি লাগছে। এটি হচ্ছে একটা স্ট্যান্ড, এটি হচ্ছে একটা রিং, এই যে একটা রিং, এবং এটা একটি চেইন, এটা হচ্ছে একটা বল। স্ট্যান্ডের সাথে আমাদের রিংটি যুক্ত করতে হবে এবং বলটি একটি চেইনের সাহায্যে আমাদেরকে আটকে দিতে হবে। এবং বলটি এবং এই রিংটি এমনভাবে বানানো যাতে করে এই বলটি এই রিংয়ের ভিতর দিয়ে কোনো রকম যেতে আসতে পারে, মানে যাওয়া আসা করতে পারে। তো এখানে আমাদের বলটি রিংয়ের ভিতর দিয়ে যেতে পারবে, আসতে পারবে, বেরোতে পারবে, ঠিক আছে? তো এই ব্যবস্থায় আমাকে এভাবে সাজাতে হবে। এভাবে যদি আমরা প্রথমে বলটিকে নিয়ে দেখি যে রিংয়ের ভিতর দিয়ে যাচ্ছে কিনা, বেরোচ্ছে কিনা, আমরা দেখে নেব। দেখে নিয়ে যদি দেখি যে হ্যাঁ যাচ্ছে, আসতেছে, এভাবে রিংটা বানানো হয়েছে, অতঃপর আমরা কি করব, এই বলটিকে খুলে নিয়ে যে আমরা একটা মোমবাতি জ্বালিয়ে বলটিকে উত্তপ্ত করব, হিটিং করব, তাপ দেব, তাপ দিয়ে উত্তপ্ত করব। তাপ দিয়ে উত্তপ্ত করলে বলটি যেহেতু একটু ধাতব পদার্থের তৈরি, আমরা জানি কঠিন পদার্থ হচ্ছে তাপে প্রসারিত হয়। তো বলটিকে যদি আমরা হিট করি তাহলে এটা তাপে প্রসারিত হবে। প্রসারিত হওয়ার পরে বলটিকে যদি আমরা একটা চিমটা দিয়ে ধরে নিয়ে আমরা যদি রিংয়ের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করি তবে দেখা যাবে যে এই বলটি কিন্তু রিংয়ের ভিতর দিয়ে আর যাচ্ছে না। তো কেন যাচ্ছে না? কারণ বলটি হচ্ছে ধাতব কঠিন পদার্থ। কঠিন পদার্থ হচ্ছে তাপে প্রসারিত হয়।
সেজন্য এটি কিন্তু এই রিংয়ের ভিতর দিয়ে আর যাবে আসবে না, কারণ এটি হচ্ছে তোমার এই তাপ দেওয়ার ফলে এটার ক্ষেত্রফল এবং আয়তন দুটাই বেড়েছে, বাড়ার কারণে এটা রিংয়ের ভিতর দিয়ে আর যাবে না। তো এটা দ্বারা কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো যে তাপে কঠিন পদার্থ প্রসারিত হয়। তো আমাদের এই এক্সপেরিমেন্টটি আমরা যদি আসে পরীক্ষায় যে প্রমাণ করো যে তাপে কঠিন পদার্থ প্রসারিত হয়, তবে আমাদের এই পরীক্ষাটি আমরা এভাবে বর্ণনা করব এবং ছবি আঁকবো, চিত্র আঁকবো, বর্ণনা করব। তো গরম করার ফলে পিতলের বলটি কোনো রিংয়ের ভিতরে ঢুকছে না, এর কারণ বলটি কিছু বড় হয়ে গেছে, তাপ পাওয়ার ফলে কিছুটা বড় হয়ে গেছে। এ থেকে প্রমাণিত হয় তাপে প্রয়োগ কঠিন পদার্থ প্রসারিত হয়। অর্থাৎ আমি যেটা বললাম সেটাই আছে এখানে। প্রসারণ খুব বেশি নয় বলে আমরা সহজে বুঝতে পারি না কঠিন পদার্থের মধ্যে তাপ প্রয়োগে সাধারণত ধাতব পদার্থ বেশি পরিমাণে প্রসারিত হয়। অর্থাৎ এখানে আমরা যেটা জানলাম যে তাপ প্রয়োগে ধাতব পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয়। তো আমাদের দৈনন্দিন জীবনে কঠিন পদার্থের প্রসারণের প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। নিচে আমাদের কিছু ঘটনা দেওয়া আছে, যে দুটি ঘটনা দেওয়া আছে। তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেটা দেখি, দুটি যে তাপ প্রয়োগে কঠিন পদার্থ যে প্রসারণ হয় সেটার প্রভাবে কী কী ঘটনা ঘটে সেটা আমরা এখন একটু দেখব। তো নিচের উদাহরণগুলো থেকে দেখা যাক যে বোঝা যাবে আমাদের দৈনন্দিন জীবনে পদার্থের প্রসারণকে কিভাবে কাজে লাগাই। 1 নম্বর হচ্ছে, কখনো কি দেখেছো জ্যামের, সসের বা অন্য কোনো কিছুর কাচের বোতলের বা শিশির ধাতব মুখটি খোলা যাচ্ছে না? এরকম অবস্থায় সাধারণত বোতলের ধাতব মুখটি গরম করা হয়, তারপর তা মোচড় দিয়ে সহজেই খুলে যায়। কেন সহজে মুখটি খুলে আসে? কারণ ধাতব মুখটি তাপ পেয়ে প্রসারিত হয়ে বোতল থেকে কিছুটা আলগা হয়ে যায়, তাই এটি সহজে খুলে আসে। তো এই ঘটনাটি আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই ঘটে থাকে। আমাদের বাসাবাড়িতে আমরা যে বিভিন্ন কাচের বোতল টোতল, বিভিন্ন সসের বোতল, তারপরে বিভিন্ন জ্যাম জেলির বোতল, এগুলো আমরা ফ্রিজে রেখে দেই বা এমনি বাহিরেও রাখি। ওটা দেখা যায় যে অনেক দিন যদি আমরা সেটার মুখটা না খুলি, তাহলে দেখা যায় যে মুখটা সহজে আটকানো থাকলে খোলা যায় না। তো এরকম অবস্থায় যদি হয়, তখন আমরা একটা কাজ করতে পারি। আমরা যদি ওই কাচের বোতলের যে মুটকি আছে, ঢাকনা আছে, এটা যদি আমরা একটু গরম করি, মোমবাতিতে তাপ দিয়ে বা গ্যাসের চুলায় একটু তাপ দিয়ে যদি গরম করি মুটকাটি, যে মুখটি আছে জ্যাম জেলির বোতলের মুখ বা সসের বোতলের মুখ, কাচের বোতলের, তো ওটা মুখটা আমরা যদি গরম করি, তাপে কি হবে, মুখটা কি হবে, প্রসারিত হবে, মুটকিটা প্রসারিত হবে। প্রসারিত হওয়ার কারণে কাচের বোতলের যে মুখের অংশটার পরিধির চাইতে যে যে মুখটি আছে, মানে কাচের বোতলের মুখটি আছে, এটার মুখটি কি হয় আয়তনে বেড়ে যায়, পরিধি বেড়ে যায়। মানে বোতলের মুখের চাইতে যে বোতলের যে মুখটি আছে সেটি আয়তনে বেড়ে যায়, আয়তনে বেড়ে যাওয়ার কারণে সহজেই সেটা খুলে যায়। তো এই ঘটনাটি ঘটে থাকে আমাদের জীবনে প্রায়ই, আমরা খেয়াল করলে দেখতে পাবো। এর পরবর্তী দেখো, তোমরা কি রেল লাইন দেখেছো? দুটি সমান্তরাল লোহার পাতের উপর দিয়ে রেল চলে। খেয়াল করবে দুটি লোহার পাতি কিছু দূর পরপর কাটা। আসলে ইচ্ছে করেই লোহার পাতের অংশের মধ্যে কিছুটা ফাঁক রাখা হয়েছে। রেলগাড়ি চলার সময় রেলের লোহার চাকার সাথে ঘর্ষণে লোহার পাত গরম হয়ে যায়, এতে লোহার পাত কিছুটা বেড়ে যায়। লোহার পাতের সংযোগস্থলে ফাঁক না থাকলে তা বেঁকে যেত। ফাঁক থাকার লোহার পাত বেড়ে ফাঁকগুলো পূরণ করে, এতে লোহার পাত বেঁকে যায় না। এই ঘটনাটি আমরা সাধারণত দেখতে পাই যে আমরা যারা রেল লাইনে চলাচল করি, যারা রেল লাইন বা স্লিপার দেখেছো, রেলের যে স্লিপার, লোহার যে পাতের উপর দিয়ে রেলের যে চাকা, রেলগাড়ি যে চলে, সেই স্লিপার বা লোহার পাত, এই লোহার পাতের রেল লাইনের মাঝে মাঝে কিছু দূর পর পর কাটা দেখা যায়, মানে এদের মধ্যে গ্যাপ রাখা হয়। তো লোহার পাতের এই যে রেল লাইনের মাঝখানে যে পাত আছে, পাতের মাঝখানে যে গ্যাপ রাখা হয়, গ্যাপ রাখার কারণটা আসলে কি?
তো লোহার রেল লাইনের মাঝে মাঝে কিছু কিছু জায়গা পর পর কাটা হয়, কারণ দিনের বেলায় প্রচণ্ড সূর্যের তাপে কি হয়, লোহাটা প্রসারিত হয়। প্রসারিত হওয়ার কারণে আমরা জানি তাপে কঠিন পদার্থ প্রসারিত হয়। তো লোহার যে পাতটা আছে এটা ধাতব পদার্থ। ধাতব পদার্থ হওয়ার কারণে সূর্যের তাপে সেটা প্রসারিত হয়। প্রসারিত হওয়ার কারণে যদি ফাঁকটা না থাকতো, প্রসারিত হওয়ার কারণে এই যতটুকু পরিমাণ প্রসারণটা হয় লোহার পাতের বা স্লিপারের, মাঝখানে ফাঁক থাকার কারণে, এই ফাঁক রাখার কারণে এই প্রসারণ যতটুকু বৃদ্ধি পায়, এই ফাঁকটা গ্যাপটা পূরণ হয়ে যায়। যতটুকু প্রসারিত হয়, প্রসারণের ফলে যতটুকু পরিমাণে গ্যাপ দেওয়া থাকে, ফাঁক দেওয়া থাকে, এই প্রসারণের ফলে গ্যাপটা পূরণ হয়ে যায়। কিন্তু যদি এই ফাঁকটা না থাকতো, তাহলে এই লোহার পাতটা যে প্রসারণ হতো, এই প্রসারণটা গ্যাপ পূরণ করার মতো জায়গা থাকতো না। তখন কি হতো, লোহার পাতটা কিন্তু বেঁকে যেত। লোহার পাতটা বেঁকে যদি যেত, তাহলে রেল লাইনের স্লিপার বেঁকে গেলে এর উপর দিয়ে সহজে রেলগাড়ি চলাচল করতে পারতো না, বা রেলগাড়ির দুর্ঘটনা ঘটবে, বা রেল লাইনের পাত থেকে পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। তো এই কারণেই যে তাপে যে কঠিন পদার্থ প্রসারিত হয়, এই জন্য রেল লাইনের স্লিপারের পাতের মাঝখানে কিছু জায়গা পর পর কী করা হয়, ফাঁক দেওয়া হয়। তো তরল পদের পরবর্তীতে আমরা দেখব হচ্ছে তরল পদার্থের প্রসারণ। তো কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থ আয়তনে বেশি বাড়ে। তরল ধাতু পারদের প্রসারণকে কাজে লাগিয়ে থার্মোমিটার তৈরি করা হয়। তোমরা এ সম্পর্কে ইতিমধ্যে জেনেছ। তোমরা জলবায়ু পরিবর্তন অধ্যায়ে জানবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ফলে সমুদ্রের পানির আয়তন বেড়ে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। তো এখানে আমরা জানি যে কঠিন পদার্থের প্রসারণ আমরা কিন্তু এর আগে আমরা পড়েছি। কঠিন পদার্থ তাপে প্রসারিত হয়, তবে খুব অল্প পরিমাণে প্রসারিত হয়। কিন্তু তরল পদার্থটা কঠিন পদার্থের চাইতে আসলে বেশি প্রসারিত হয়। এই প্রসারণটা কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের বেশি। তরল পদার্থ যে প্রসারিত হয়, এটি আমরা পরবর্তী অধ্যায়ে জানব যে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা, অর্থাৎ পানির উচ্চতা কেন বাড়ছে। পানির উচ্চতা বাড়ার কারণ হচ্ছে যে পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে। আমরা জলবায়ু পরিবর্তনের কারণে গাছ কেটে ফেলছি, বেশি বেশি ইন্ডাস্ট্রি স্থাপন করছি, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি বেশি বাড়ার কারণে পৃথিবীর তাপমাত্রা বৈশ্বিক উষ্ণায়নের কারণে বেড়েই যাচ্ছে। এই বেড়ে যাওয়ার কারণে, তাপমাত্রা বৃদ্ধির কারণে অ্যান্টার্কটিকা মহাদেশ বা মহাদেশের পানি বা বরফ, আইসবার্গ যেগুলো আছে, এগুলো সাধারণত গলে যাচ্ছে। তারপরে গলে যাওয়ার কারণে তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার কারণে তাপে তরল পদার্থ প্রসারিত হয়, যার কারণে সমুদ্রের পৃষ্ঠের সমুদ্রের পানির তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে পানি ফুলে যাচ্ছে, ফুলে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা, পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে আমরা বিভিন্ন নানা সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছি। তো এখানে পরবর্তীতে আমরা পড়ব বায়বীয় পদার্থের প্রসারণ। বায়বীয় পদার্থের প্রসারণ, এখানে একটা পরীক্ষা দেওয়া আছে যে একটি কাচের বোতল নাও, দুটি পানির পাত্র, গরম ও ঠান্ডা পানি, বেলুন এবং সুতো। কাজ: একটি শক্ত ও খালি কাচের বোতল নাও, বেলুনটি না ফুলিয়ে বোতলের মুখে লাগিয়ে দিয়ে সুতা দিয়ে বেঁধে দাও। একটি পাত্রে ফুটন্ত গরম পানি, অপরটিতে ঠান্ডা পানি নাও। এবার বোতলটি সাবধানে গরম পানিতে ডুবাও। কি দেখছো? বেলুন কিছুটা ফুলে উঠেছে। এবার বোতলটি ধরে ঠান্ডা পানিতে ডুবাও। বেলুনটি কি চুপসে গেছে? কেন এমন হচ্ছে? ফুটন্ত পানির ব্যবহারে সতর্ক থাকতে হবে। এখানে সতর্কতাটা অবলম্বন করতে হবে আমরা এই কাজের জন্য। তো এই যে পরীক্ষাটি দ্বারা আমরা বায়বীয় পদার্থ যে প্রসারিত হয় সেটা কিন্তু আমরা জানতে পারলাম। এখানে আমাদের যেটি করা হয়েছে যে একটি বোতল নেওয়া হয়েছে, তারপরে আমরা বেলুন নিয়েছি, পাত্র নিয়েছি, গরম পানি নিয়েছি, তারপরে ঠান্ডা পানি নিয়েছি। তো আমাদের কাজটা করতে হবে কি, আমরা কাচের বোতলের মুখের মধ্যে বেলুনটি ভালো মতো লাগিয়ে, বেলুনের মুখে বেলুনটি লাগিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। অতঃপর আমরা কি করব, কাচের বোতলটিকে যদি গরম পানিতে ডুবিয়ে দিই, গরম পানিতে ডুবিয়ে দিলে কি হবে, দেখা যাবে যে কাচের বোতলের ভিতরে যে বাতাস ছিল, বাতাসটি তাপমাত্রা পাওয়ার কারণে সেটি আয়তনে বৃদ্ধি পাবে। আয়তনে বৃদ্ধি পাইলে বাতাসের যে ভিতরে যে বোতল আছে, বাতাসটা বেরোয় যাবে, বেরোয় যে এর সাথে সংযুক্ত যে বেলুন রয়েছিল, তো বেলুনের ভিতরে বাতাসটা প্রসারিত হয়ে বাতাসটা বেলুনের মধ্যে ঢুকে যাবে। ঢুকে গেলে চুপসে থাকা বেলুনটা আস্তে আস্তে একটু ফুলবে এবং সেটা আমরা দেখতে পারবো। অতঃপর যদি আমরা এটা দ্বারা আমরা বুঝতে পারলাম কি বায়বীয় পদার্থ তাপ দিলে কি হয়, প্রসারিত হয়।
এবং যদি আমরা ওই বোতলটিকে একটি ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে দিই তাহলে দেখা যাবে যে ঠান্ডা পাওয়ার কারণে বোতলটি তাপমাত্রা কমে যাবে। তাপমাত্রা কমে যাওয়ার কারণে ভিতরের যে বাতাস আছে এটি সংকুচিত হবে, সংকুচিত হয়ে বেলুনের যে মধ্যে বাতাসটা ছিল সংকুচিত হওয়ার কারণে সেটা আবার বেরোয় আসবে এবং কাচের বোতলে অবস্থান নেবে এবং বেলুনটি চুপসে যাবে। তো এই পরীক্ষাটা দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে তাপে বায়বীয় পদার্থের প্রসারিত হয়। তো আজকে এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের পাঠটি বুঝতে পেরেছো এবং তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং পড়াশোনা করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।